আর আজকের কুয়াশার যে প্রথম গল্প সেটা শুরু করছি। আজকের গল্পের নাম সদানন্দের খুদে জগৎ। সত্যজিৎ রায়ের লেখা, পড়ে শোনাবে সেতু। প্রথম পর্ব এখন শুনবো, তারপর বিরতি নিয়ে পরের পর্ব সঙ্গেই থাকো। থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পেছনে লাগবে আর বলবে, তোর নাম সদানন্দ, তবে তুই এমন গোমরা ভূত কেন রে? মুখে হাসি বুঝি তো কুষ্টিতে নেই। সত্যি এদের যদি একটু বুদ্ধি থাকে, খালি খ্যাক খ্যাক করে খ্যাকশিয়ালের মতো হাসলেই বুঝিয়ে আনন্দ বোঝায়। সব রকম আনন্দে কি আর হাসা যায়, নাকি হাসা উচিত? যেমন ধরো, তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে এসেই কাঠির ডগায় বসলো। এটা তো ভীষণ মজার ব্যাপার, কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো, তাহলে তো লোকে পাগল বলবে। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন। আমি অবশ্য তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনাশ কাকা এরা সবাই মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড়। আসল কথা কি জানো, আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস আমি দেখি। মাঝে মাঝে জানালা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোয়া থাকে, আর সেটা এদিক ওদিক শূন্য ভেসে বেড়ায়। সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো, আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়িকাঠির কাছে। আর জানালার মাথায় যদি একটা কাক এসে বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নাড়াচাড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। অবশ্য আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন না থাক, আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা যে নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায় হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফলই হচ্ছে এই জ্বর। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল, কেমন একটা শীত শীত ভাব। তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই। বিছানায় শুয়ে জানালার বাইরে মাদার গাছটায় একটা কাঠবিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢক ঢক করে গ্লাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়ল। দেখলাম কুলকুচির খানিকটা জল জানলার উপর পড়েছে, আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরো ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হলো পিঁপড়েটার পিঁপড়ে নয়, সেটা একটা মানুষ। না, শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু। মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর ভালো সাঁতার জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুটছেন। মনে পড়ল ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিল ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়াটাকে বাঁচাই। জ্বর নিয়ে তরাক করে বিছানা থেকে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটাকে জলে ঠেকিয়ে দিলাম। ঠেকাতেই চো করে সব জলটুকু কাগজে উঠে এলো, আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে 2 একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতর চলে গেল। সেদিন আর পিঁপড়েটা আসেনি। পরের দিন জ্বরটা বাড়ল। দুপুরের দিকে মা কাজ টাজ সেরে ঘরে এসে বসলেন। ট্যাপ ট্যাপ করে জানলার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক, একটু চোখ বুঝে চুপ করে পড়ে থাক না। মাকে খুশি করবার জন্য চোখ বুঝলাম।
কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসেছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উকি মারছে। হঠাৎ সেটা সুরুৎ করে বাইরে এসে জানালায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়াটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। আমার আগে থেকেই ফোন দিয়ে আটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানালার উপরে রাখলাম। পিঁপড়াটা হঠাৎ থমকে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুতিয়ে দেখল। তারপর হঠাৎ কি জানি ভেবে বউ করে ঘুরে নর্দমার ভেতর চলে গেল। আমি ভাবলাম, বাহ, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভাইয়া সেটা ফেলে টেলে উধাও, তাহলে আসবারই বা কি দরকার ছিল। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন। এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন, আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। দেখে টেকে বললেন, তেতো ওষুধটা আরো 2 বার খেতে হবে, তাহলে 2 দিনের মধ্যে তোমার জ্বর সেরে যাবে, বুঝছো? আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানেই স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি। দুপুর বেলাতে যে যত পিঁপড়ে আসে আমার জানালা দিয়ে। যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র জানলার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে সার বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যাবে না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, মারো জোয়ান হেইয়ো, অর্ভিথোরা হেইয়ো, চলো ইঞ্জিন হেইয়ো। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুবই খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্য আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানালায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটা বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফোনই বসে আছে। আমি আর কি করি, পেছনের দিকে দেয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানে বসলাম। টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেস থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিল। শুনতে শুনতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমার খুব কাছ দিয়েই চলছে তারা। এদিক ওদিক চাইতেই আমার পেছনের দেয়ালে চোখ পড়ল। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেয়াল বেয়ে নেমে আসছে। ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে পিঁপড়ে এক টানা একভাবে চলছে তো চলছেই। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে, আমাদের ক্লাসের পিছন দিকটায়। গিয়ে সেই ফাটলটা খুঁজে বের করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলছে পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ে লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিপি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার বেঁধে ভিতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভিতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল, তার জগাটা দিয়ে ঢিবির উপরের মাটিটা আস্তে আস্তে একটু একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই বেরোলো না, কিন্তু তারপর যা দেখলাম তাতে সত্যিই আমি অবাক। দুর্গের ভেতর অসংখ্য ছোট ছোট খুপড়ি, আর সেই খুপড়ির একটা থেকে আরেকটা যাবার জন্য অসংখ্য কিলবিলে সুড়ঙ্গ। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে এরা? এত বুদ্ধি হলো কি করে এদের? এদের কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেখে, অঙ্ক কষে, ছবি আঁকে, কারিগরি শেখে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনোই তফাৎ নেই, খালি চেহারা ছাড়া?
কই বাঘ ভাল্লুক হাতি ঘোড়া এরা তো নিজের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না, এমনকি ভুলোর মতো পোষা কুকুরও পারে না। অবশ্য পাখিরা বাসা করে, কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি থাকতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে? দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়েদের মধ্যে খুব গোলমাল পড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম, এদের যখন ক্ষতি করেই ফেলেছি, তখন এবার উল্টে কোনো উপকার করতে হবে। তা না হলে ওরা আমাকে শত্রু বলে ভাববে, আর আমি সেটা মোটেও চাই না। আসলে তো আমি ওদের বন্ধু। তাই পরদিন স্কুল যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা খেয়ে বাকিটা এক শালপাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম। স্কুলে পৌঁছে ক্লাসের ঘন্টা পড়ার আগেই সেটা পিঁপড়ের ঢিবির পাশে রেখে এলাম। বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয়। আজ বাড়ি থেকে বেরিয়েই দেখবে খাবারের পাহাড়। এটা কিরকম উপকার হলো? এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল, আর আমারও পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল। পিঁপড়েদের দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পারছিলাম, সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম, কিন্তু ওরা কোনো গায়ে করতো না। সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসেই উড়িয়ে দিত। তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিচ্ছু বলবো না, যা করব নিজেই করব, আর যা জানবো নিজেই জানবো। একদিন একটা ব্যাপার হলো। তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি। অনেকে বলবে, লাল পিঁপড়ের ঢিবির পাশে তো বেশিক্ষণ বসা যায় না, কারণ পিঁপড়েরা কামড়াবে। এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি, কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না। তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ের খেলা দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখি ছিকু আসছে। ছিকুর কথা আগে বলিনি। ওর ভালো নাম শ্রীকুমার। আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই অনেক বড়, কারণ ওর গোফদারি বেরিয়ে গেছে। ছিকু খালি সর্দারি করে, তাই ওকে কেউ ভালোবাসে না, আমিও না। কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে যাই না, কারণ আমি জানি যে ওর গায়ে খুব বেশি জোর। ছিকু আমায় দেখতে পেয়ে বলল, ক্যাবলা, ওখানে ওত পেতে বসে কি হচ্ছে? আমি ছিকুর কথায় কান দিইনি, কিন্তু ও দেখলাম আমার দিকেই এগিয়ে আসছে। আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম। ছিকু আমার কাছে এসে আবার বলল, কি হচ্ছে বলতো? তোর হাব ভাব দেখে তো সুবিধার লাগছে না রে। আমি আর লুকোবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম। ছিকু শুনে দাঁত খেঁচিয়ে বলল, পিঁপড়ে দেখছিস মানে? ওর মধ্যে আমার দেখবার কি আছে রে? আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যেখানে আসতে হবে? আমার ভারী রাগ হলো। আমি যাই করি না কেন, তোর তাতে কি? আমি বললাম, আমার দেখতে ভালো লাগে তাই দেখছি। পিঁপড়ের ব্যাপারে তুমি বুঝবে না। তোমার নিজের যা ভালো লাগে তাই করো গিয়ে, এখানে জ্বালাতে এলে কেন? ছিকু আমার কথা শুনে বিড়ালের মতো ফ্যাস করে উঠে বলল, ও দেখতে ভালো লাগে না? পিঁপড়ে দেখতে ভালো লাগে, তবে দেখ। এই বলতে বলতে আমি কিছু করবার আগেই ছিকু 3 লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর সেই সঙ্গে কম করে বোধহয় 500 পিঁপড়ে থেতলে চেতলে মরে একাকার হয়ে গেল। লাথি মেরেই ছিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল। এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি জানি একটা হয়ে গেল। আমি এক লাফে ছিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুম দুম করে 4-5 বার ঝন্টুদের পাঁচিলে ঠুকে দিলাম। তারপর ছিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই ছিকু এসে নালিশ করে গেছে। মা আমাকে প্রথমে মারেও নি, বকেও নি। আসলে বোধহয় মা বিশ্বাসই করে না, কারণ আমি তো আগে কারোর গায়ে কখনো হাত তুলিনি। তাছাড়া মা জানতেন যে আমি ছিকুকে ভয় পাই। কিন্তু মা যখন আমাকে ব্যাপারটা জিজ্ঞেস করলেন, তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না। মা তো শুনে অবাক। মা জিজ্ঞেস করলেন যে সত্যিই আমি ছিকুর মাথা ফাটিয়ে দিয়েছি কিনা। আমি বললাম, হ্যাঁ দিয়েছি। শুধু ছিকু কেন, যে পিঁপড়ের বাসা ভাঙবে আমি তারই মাথা ফাটিয়ে দেব। এটা শুনে মা সত্যিই রেগে গেলেন এবং আমাকে অনেকগুলো কিল চর মেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন। সেদিন শনিবার ছিল। বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন। ফিরে মার কাছে সব শুনে আমার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। মার খাওয়ার জন্য আমার পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য।
সেবার সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মরে গিয়েছিল, আর আজ ছেকুর 3 লাথিতেই এত পিঁপড়ে মরে গেল। কি অন্যায়! বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শীত করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুবই সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, অনেকটা গানের মতো তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও কিছু বুঝতে পারলাম না যে শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধ হয়, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে এরই মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। এবার ঠিক চিনলাম এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ছেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ? ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়? আমি আমার হাতের তেলোটা চিৎ করে জানালার উপরে রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো। তারপর আমার কোরে আঙ্গুল বেয়ে হাতের উপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর উপর দিয়ে চলে ফিরে বেড়াতে লাগলো। এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হতে আমি চমকে উঠলাম, আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভেতর চলে গেল। তারপর মা দরজা চাবি খুলে ঘরে এসে আমায় এক বাটি দুধ খেতে দিলেন, আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন। মা নালিশ করলেন যে সারা রাত ছটফট করেছি আমি আর কালি কালি বলেছি। মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম। মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছেন তখন আমি আবার কালকের মতোই মিহি গলায় গান শুনতে পেলাম। এবার কালকের চেয়ে জোরে, আর সুরটা বোধহয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানালার দিক থেকে গানটা আসছে, কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলছিলেন, তাই ঘুরে দেখতে পারলাম না। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন, আর আমিও আর চোখে জানালার দিকে চেয়ে দেখি, ও বাবা, আজ আবার নতুন বন্ধু ডেউ পিঁপড়ে। আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়ে কি তাহলে আমার বন্ধু? আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না, তাহলে উনি কি শুনতে পাচ্ছেন না? আমি জিজ্ঞেস করবো ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাবার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম, আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এই যেন আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো। উনিও খুব ভালো গান গাইতেন, অবশ্য আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবে একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গেতে হঠাৎ মরে গেল। তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায় তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুবই ছোট। আর আজকে একটা অদ্ভুত ব্যাপার হলো, ইঞ্জেকশন দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পেছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানালার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না। ছাড়বে কি করে? দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল। সারাদিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠানেও পিঁপড়ে মারত, আমার জানালায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে এরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না, আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, শুধু মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল।
আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডিও পিঁপড়ে ঢুকে কামড় দিয়েছে। এটা শুনে খুবই হাসি পেয়েছিল, কিন্তু তার পরেই ঝাঁটাপেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানলার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে আর ভীষণ ব্যস্তভাবে জানলার উপরে ঘোরাফেরা করছে। পিঁপড়ের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমে বুঝতে পারলাম না যে কি করব, তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপর আর যা কিছু ভাঙবার মতো ছিল সব ভাঙতে শুরু করলাম। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে মা, বাবা, ছোট পিসিমা, সাবিদি যে যে ঘরে ছিল সব হা হা করে বেরিয়ে এসে আমার জাপটে ধরে গোল পাচা করে তুলে এনে খাটের উপর ফেলে আবার ঘরের দরজা তালা দিয়ে দিল। আমি মনে মনে খুবই হাসলাম, আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে আমি আর খুব বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক্তারবাবু এসে দেখে টেকে বললেন যে বাড়িতে আমার চিকিৎসায় সুবিধা হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর। 4 দিন হলো আমি এখানে। প্রথম দিন ঘরটা আমার খুবই খারাপ লেগেছিল, কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হয় এখানে পিঁপড়ে থাকতেই পারে না। নতুন ঘর কিনা ফাটল টাটল কিছু নেই, একটা বড় আলমারিও নেই যার তলায় বা পিছনে পিঁপড়ে থাকবে। নর্দমা একটা আছে বটে, কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানলা আছে, আর জানলার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা, আর তার একটা ডাল জানলার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম যে পিঁপড়ে যদি থাকে তো ওই ডালেই থাকবে, কিন্তু প্রথম দিন জানলার কাছে যাওয়াই হলো না। কি করে যাব? সারাদিন ধরেই হয় ডাক্তার, না হয় নার্স, না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে। দ্বিতীয় দিনে একই ব্যাপার। মন ভীষণ খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম, আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন। এই ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না, সে তার গোফ আর চশমাটা দেখেই বুঝতে পারা যায়। 3 দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স কোনা চেয়ারটায় বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে যে কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা কোলে পড়ে গেছে, আরো ঘুমিয়ে পড়েছে। আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানলার দিকে গেলাম। তারপর জানলার নিচের দিকের খড়খড়িতে পা দিয়ে উঠে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানলা দিয়ে বার করে হাত বাড়িয়ে আম গাছের ডালটা ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে হড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যায় কোথায়? একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে ফেলল, আর সেই সঙ্গে আরো অন্য লোকে এসে পড়ল। তাই আমিও আর কিছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইনজেকশন দিয়ে গেলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানালা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা! অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙেই মরে যাবে। ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানলাটার কথা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ির দিকে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির। চোখ খুলে দেখি আমার খাটের পাশে টেবিলে সাদা চাদরে ওষুধের বোতলটা ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল কাঠ পিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকে আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। আমি বললাম, সেপাই? জবাব এলো, হ্যাঁ হুজুর। বললাম, কি নাম তোমাদের? একজন বলল, লাল বাহাদুর সিং। আরেকজন বলল, লাল চাঁদ পারে। আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাইরের লোক এলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লালচাঁদ আর লাল বাহাদুর মস্ত সেলাম টুকে বলল, বহুত আচ্ছা হুজুর। তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।
এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলে নেই, কারণ ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো। ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লালচাঁদের কুস্তি দেখছি। আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমাবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইনজেকশন নিয়েও ঘুম আসেনি। কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছা করেই আনিনি। দুপুরবেলা ঘুমলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোর চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি আমার বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লালচাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে পড়ে হাত পা ছুটছিল, তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না। আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ডাক্তারবাবু এসে টেবিলের উপর লালচাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওটাকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লালচাঁদ যে ভীষণ জখম হলো সে আমিও চিৎকার শুনে বুঝতে পারলাম। কিন্তু আমি আর কি করব? ডাক্তারবাবু ততক্ষণে নারী দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, কিন্তু তাই দেখে আবার নার্স অন্য দিক থেকে এসে আমায় চেপে ধরল। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোফের পাশটা চুলকাতে চুলকাতে দরজার দিকে ফিরছেন। এমন সময় হঠাৎ কি কারণে যেন তিরিং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 রকম বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন। তারপর সে এক কাণ্ড, স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিড়ল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অবধি বেরিয়ে পড়ল। তবু ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামল না। আমি অবাক। নার্স জানতে চাইল যে তার কি হয়েছে। ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ট রেড অ্যান্ট আস্তিন বে। আমি কি আর বুঝতে পারিনি? এখন বোঝো ঠেলা। আস্তিন বে উঠেছে লাল বাহাদুর সিং, বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখত তাহলে আর বলতো না যে সদানন্দ হাস। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের গল্প সদানন্দের ক্ষুদে জগৎ, পড়ে শোনাচ্ছিল সেতু। মূল কাহিনী প্রচার করবার আজকের কাহিনী লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি। এটাতে তিনি নাট্যরূপ দিয়েছেন এবং নাট্যাংশ পরিচালনা করেছেন। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় শাড়ি, মঞ্জুর, কুমকুম, শাকিল, নাদিরা এবং শান্ত। আর সাউন্ডে ছিলেন খালিদ। তো আমরা শুরু করছি আজকের মূল কাহিনী। আজকের মূল কাহিনী সম্পর্কে এখন আমি কিছুই বলবো না, আপনারা কাহিনীটি শুনুন, তারপর ফিরে এসে আবার আমার সঙ্গে কথা হবে। মানুষের মন কত বিচিত্র তা আমরা প্রতিনিয়ত টের পাই। আমাদের আশেপাশে কতই না বিচিত্র চরিত্রের মানুষ ঘুরে বেড়ায়, কত বিচিত্র তাদের কার্যকলাপ। হয়তোবা আমরা নিজেরাও বিচিত্র। আমাদের অনেক কিছুই আমাদের আশেপাশের মানুষের কাছে বিচিত্র হয়ে ওঠে। একজন মানুষ কিভাবে আনন্দ খুঁজে বেড়ায় তাতে হয়তোবা অন্যরা বিরক্তই হয়। এটা হয়তো মানুষের জটিল মানসিকতারই এক রকমের বহিঃপ্রকাশ। কারোর আনন্দ, কারোর সুখ অন্যের জন্য পীড়াদায়ক। কথায় বলে না, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। কিন্তু সবসময় কি আনন্দ সবার জীবনে আদৌ শান্তির বার্তা বয়ে নিয়ে আসে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আমাদের খুব কাছের কারোর আনন্দে আমরা আনন্দিত হই, আবার খুব দূরের বা অপছন্দের কারোর সুখ বুকের মাঝে কাঁটা হয়ে খচখচ করে ওঠে। কিন্তু আমরা কি কোনো কোনো সময় আনন্দ খুঁজতে গিয়ে নিজের অজান্তেই এমন কোনো কিছু করে ফেলি যা আমাদের নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? নাকি ইচ্ছে করেই আনন্দের ছলে নিজেদের ক্ষতি করি, নিজেদের বা অন্য কারোর? আসলেই মানুষের মন বড়ই বিচিত্র। এই মনকে বোঝা সত্যিই খুব কঠিন। তেমনি খুব কঠিন আর দুরূহ আজকের কুয়াশার গল্প।
গাড়ি থামাও তো। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে। আরে থামাও না। দেখো বাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু কার না কার বাড়ি? কারোর বাড়ি না, দেখতে পাচ্ছ না লেখা আছে হাউস ফর সেল। ও তাই তো। চলো না গিয়ে দেখি আমাদের কাছে বিক্রি করবে কিনা। এত বড় বাড়ি? আমরা তো ফ্ল্যাট দেখতে যাচ্ছিলাম। আমাদের হাউজিং এর লোক নিশ্চয়ই বসে আছে আমাদের জন্য। এমনিতেই জ্যামের জন্য অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আরে কিচ্ছু হবে না, আগে ট্রাই তো করে দেখি। আমাদের বাজেটের মধ্যে হলে এই বাড়িটাই কিনতে দোষের কি আছে। ঠিক আছে, জো হুকুম মেরি আকা। ভেতর তো আসলাম, কিন্তু দরজায় যে এত বড় তালা ঝুলছে, কিভাবে দেখবে? তোমার মাথায় তো ওই ঘুপচি ঘুপচি ফ্ল্যাট ঘুরছে, তাই দেখতে পাচ্ছ না। দেখো সাইনবোর্ডের নিচে একটা মোবাইল নাম্বার দেয়া আছে, ওখানে ফোন করলেই তো হলো। ও হ্যাঁ তাই তো। ঠিক আছে দাঁড়াও, আমি ডায়াল করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনারা কি লিংকন রোডে কোনো বাড়িতে? হ্যালো, হ্যাঁ আপনারা কি লিংকন রোডে কোনো বাড়িতে সাইনবোর্ড টাঙিয়েছেন? হ্যাঁ ফর সেল। আপনাদের নাম্বারে দেখলাম। জি, বাড়িটা বিক্রি হবে। আপনারা কি কিনতে আগ্রহী? হ্যাঁ আসলে বাড়িটা একটু দেখতে চাই, কিন্তু তালা ঝুলছে। আচ্ছা, কোনোভাবে কি আমাদের দেখার ব্যবস্থাটা করে দেওয়া যায়? আপনারা কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন? আমাদের অফিস কাছেই, আমি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আধা ঘন্টা? ঠিক আছে, একটু জলদি আসবেন প্লিজ, দেরি করবেন না, আমাদের একটু তাড়া আছে। ঠিক আছে ঠিক আছে, আমি জলদি আসবো, আপনারা একটু অপেক্ষা করুন। পাভেল আর আনিকার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর, এখনো ওদের বাচ্চা কাচ্চা হয়নি। আনিকার শারীরিক কিছু সমস্যা আছে, তাতে অবশ্য ওদের দুজনের মধ্যে খুব একটা আফসোস নেই। দুজন দুজনকে নিয়েই মেতে থাকে সর্বক্ষণ। আজকালকার দিনে সব আধুনিক চিকিৎসার মাধ্যমে বাচ্চার জন্ম দেওয়াটা নিয়েই বরং ওদের আপত্তি। ওদের ইচ্ছা ওদের সন্তান স্বাভাবিক নিয়মে পৃথিবীতে আসলে আসবে, না আসলে নাই। ওরা দুজন একে অপরের একেবারে সোনায় সোহাগা যাকে বলে। কিছুদিন আগে ওদের বাড়িওয়ালার সঙ্গে বেশ তুমুল আকারের একটা গন্ডগোল বেঁধে যায়। বাড়িওয়ালার অভিযোগ, ওদের বাড়িতে এত বেশি অতিথি আসে যেটা তার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আর এদিকে পাভেল আর আনিকাও নাছোড়বান্দা, ওরাও পার্টি, আজ এই অনুষ্ঠান কাল সে অনুষ্ঠান, এই সব নিয়েই তোদের মেতে থাকতে হবে। আচ্ছা, এগুলো ছাড়া লাইফ জমে নাকি? আর বাড়িওয়ালারও এক কথা, হয় বাসা ছেড়ে দাও, নইলে বাসার থেকে অতিথি তাড়াও। দোষ অবশ্য বাড়িওয়ালার না, দোষটা আসলে পাভেল আর আনিকারই। আসলে এত বেশি গেস্ট আসে ওদের বাসায়, আর এত বেশি হই হুল্লোড় করে, কোনো বাড়িওয়ালা এগুলোকে সহ্য করবে না। তাই ওরা ঠিক করে নিজেরাই একটা বাড়ি কিনে ফেলবে, তাহলে 2 দিন পর পর আর বাড়িওয়ালার কথা শুনতে হবে না। কিন্তু ওই ব্যস্ত মানুষজনের ঠাসা শহরে একটা ভালো বাড়ি পাওয়া কি 4টিখানি কথা? পাভেলের ইচ্ছা সে একটা ফ্ল্যাট কিনবে। এই ব্যাপারে আনিকার প্রথম থেকেই আপত্তি ছিল। ফ্ল্যাট কিনতে গেলেও সে একই সমস্যার পুনরাবৃত্তি হবে। উপরতলা নিচতলা থেকে ডেইলি ডেইলি কমপ্লেন আসবে। তাই তো আনিকার এই বাড়িটা দেখেই পছন্দ হয়ে গেছে। ছোট্ট একটা বাড়ি, সামনে বাগান, পেছনেও জায়গা আছে বেশ। ইচ্ছা মতন স্বাধীনভাবে থাকতে পারবে, কেউ ওদের ব্যাপারে আর কোনো নাক গলাতে পারবে না। এখন কথাবার্তা বলে দামে মিললেই হয়। আপনারাই কি? হ্যাঁ, আমরাই আপনাকে ফোন করেছিলাম। আমি পাভেল আর ও আমার ওয়াইফ আনিকা। আমরা এই বাসাটা একটু দেখতে চাই, যদি আপনার আপত্তি না থাকে তো। আমার আপত্তির কি আছে, চলুন দেখাচ্ছি। এই বাসার মালিক কে? ওনারা কোথায় থাকেন? এই বাসার মালিক এখন দেশের বাইরে থাকেন। কয়েক বছর আগে আমাদের কাছে বাড়িটার দায়িত্ব দিয়ে চলে গেছেন। বয়স্ক মানুষ, নিজের স্ত্রীর সঙ্গে থাকতেন। স্ত্রী মারা যাবার পর ছেলের কাছে চলে যান কানাডায়। ও সো স্যাড। তাহলে এত বছর বাড়িটা কেউ কেনেনি কেন? না, আসলে আপনারা এই দিকটাতে একেবারেই নতুন, তাই না? হ্যাঁ, এদিকটাতে খুব একটা আশা হয় না। খুব একটা বলছো কেন? বলো আসিই না, কখনো এসেছি বলে তো মনে হয় না।
তাই তো। আমাদের অফিস থেকে এত কাছে, কিন্তু আসলে আসলে এদিকটাতে কখনো আসা হয়নি। সেই জন্যই বোধহয় জানেন না বিষয়টা। কোন বিষয়টা? এই বাড়ির মালিকের যে স্ত্রী ছিলেন, উনি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। মানে? মানে এই বাসার বাইরের দিকে একটা বাথরুম আছে। একদিন সকালে সেই বাথরুমে ওনার রক্তাক্ত লাশ পাওয়া যায়। বাইরের বাথরুমে উনি কি করছিলেন? ভেতরে কি কোনো বাথরুম নেই? সেটাই তো প্রশ্ন। ওনার হাজবেন্ড এই ব্যাপারে ঠিক করে কিছু বলতে পারছেন না। ওই বাথরুমটা নাকি কখনো ব্যবহার করা হতো না, কিন্তু উনি কেন ওই বাথরুমে গিয়েছিলেন সেটাই তো রহস্য। তারপরে এটা নিয়ে কোনো মামলা টামলা হয়নি? মানে পুলিশ ইনভেস্টিগেশন আর কি? হয়েছিল, পোস্টমর্টেমও করা হয়েছিল। রিপোর্টে এসেছিল তার শরীরে নাকি বেড়াল বা কুকুর ধরনের কিছু একটা অ্যাটাক করেছিল। তার আগে বা পরে কোনো এক সময় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। এর বেশি কিছুই উদ্ধার করা যায়নি। শেষমেশ বুড়ো বাড়িওয়ালা বাড়িটি আমাদের দায়িত্বে দিয়ে চলে যান কানাডায়, নিজের একমাত্র ছেলের কাছে। তারপর থেকে প্রায় নাকি এখানে রাতের বেলা কখনো কুকুরের ডাক, আবার কখনো বিড়ালের ডাক শুনতে পাওয়া যায়। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ বাট ইন্টারেস্টিং। এই কারণে এই বাড়ি কেউ কিনতে সাহস পায় না। কেউ কিনতে চাইলেও আমাদের কোম্পানি থেকেও আগেই সবকিছু বলে দেওয়ার নির্দেশ আছে, যাতে পরে কোনো সমস্যা হলে আমাদের উপরে দায়ভার না আসে। এই কাহিনী শুনে আর কেউ এই বাড়ি কিনে নিতে চায় না। কিন্তু আমরা নিতে চাই। মানে? মানে আমরা এই বাড়িটা কিনতে চাই। তুমিও? আমি জানতাম এই গল্প শোনার পর তুমি আরো বেশি করে এখানেই থাকতে চাইবে। ম্যানেজার সাহেব, আপনি সব ব্যবস্থা করুন, আমরা বাড়িটা কিনছি। যাক, ভালো, আমি সব অ্যারেঞ্জ করছি। কাল সকালে এসে কাগজপত্রের সই সাবুত করে তারপর আপনাদের কাছে এই বাড়ি আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরাও কালকে আসছি। পাভেল আর আনিকা চরম এক্সাইটেড। ঠিক ওদের মন মতো একটা বাড়ি ওরা পেয়েছে। এখানে ইচ্ছা মতো হই হুল্লোড় করা যাবে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এই বাড়ি নিয়ে আবার কত রকমের কথাও প্রচলিত আছে। বাড়িটা কেমন যেন একটা হন্টেড ভাব আছে। নিজের বাড়িতে থেকেই যেন প্রতিদিন ওদের পিকনিক করা হয়ে যাবে। কয়েকদিন ধরে পাভেল আর আনিকা মহা উৎসাহে নিজেদের নতুন বাড়ি গুছগাছ করতে থাকে। নতুন নতুন ফার্নিচার, ক্রকারিজ, এটা সেটা কত কি কিনে নিয়ে আসে। নতুন করে ঘর সাজায়, নতুন নতুন খুনসুটিতে মেতে ওঠে দুজন মিলে। চলতে থাকে নতুন নতুন পার্টির প্ল্যান। এটাই তো জীবন, খুব সুন্দর পরিপাটি করে সাজানো জীবন। ওদের দেখে কে বলবে যে ওদের জীবনের একটা খুব বড় অপূর্ণতা রয়ে গেছে? অপূর্ণতা ও অপ্রাপ্তিগুলোকে দূরে সরিয়ে রেখে যা আছে তাই নিয়ে বেঁচে থাকার নামই তো জীবন। দেখো আমাদের বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি, রাইট? শোনো, এখন কিন্তু আমাদের করবা না। এটা শুধু আমার বাড়ি। এই বাড়ি কেনার ক্রেডিট পুরোটাই আমার। মানে পুরো ক্রেডিট তোমার হয় কি করে শুনি? টাকাটা পুরো আমার পকেট থেকে গেছে। হ্যাঁ, বারে, আমি যদি বাড়িটা তোমাকে না দেখাতাম, তোমাকে জোর করে গাড়ি থেকে না নামাতাম, তাহলে কি তোমার চোখে এত সুন্দর বাড়িটা পড়তো? মানে তা পড়তো না, কিন্তু এখনো কিন্তু কিন্তু করছো তুমি। শোনো, আমি যদি এই বাড়ির ভূত তোমার মাথায় না ঢুকাতাম, তাহলে তো তুমি ওই ঘুপচি মার্কা কোন একটা ফ্ল্যাটে গিয়ে উঠতে। আচ্ছা ঠিক আছে, মানলাম সব ক্রেডিট আপনার ম্যাম। বাড়িটাও আপনার, সংসার আপনার, এই বিছানা আপনার, এই হাতের এই খুন্তি আপনার, এই বাথরুমের লাল রঙের এই টুথব্রাশটা আপনার, এই আমি আপনার, সব আপনার। হ্যাপি? হ্যাঁ, এটা আমার, সেটা আমার, লাল রঙের টুথব্রাশটা আমার, কিন্তু নীল রঙের টুথব্রাশটা কিন্তু আমার না, ওটা তোমার। আর ওটা বাদে সব আমার। আচ্ছা ঠিক আছে, সব তোমার। হ্যাপি? নাও স্মাইল। আচ্ছা, এই বাসা বদলের ঝামেলায় কতদিন আমরা পার্টি করি না বলতো? কিছু একটা করতে হবে। অবভিয়াসলি, বাট পার্টি দিবে কিভাবে? তুমি তো ঘর গোছাতে গোছাতে পুরো জীবন পার করে দেবে মনে হচ্ছে। আজ মনি ফোন করেছিল, ওরা সব আসতে চাচ্ছে। এর মধ্যে কোনো একদিন ঠিক করে
ওদেরকে ডাকতে হবে, কি বলো? অ্যাজ ইউ উইশ, ডেকে ফেলো। ডেকে ফেলো বললেই হলো? এই প্রথম ওরা আমাদের নিজের বাসায় আসবে, একটু স্পেশালি সবকিছু অ্যারেঞ্জ করতে হবে না? আরে বাবা, তুমি চিন্তা করো না, কাকে কাকে ডাকতে চাও জাস্ট লিস্টটা বানাও, আমি সব ঠিক করে ফেলবো। আর এখন কি তোমার বাড়িতে তোমার রান্না করা খাবারের কিছু অংশ আমাকে একটু খেতে দেওয়া যায়? উফ, পাভেল, তুমি পারো বটে। পাভেল, এই পাভেল, এই শুনতে পাচ্ছ? কি হয়েছে? কি শুনবো? ওই যে ম্যানেজার বলছিল না, এই বাড়িতে কুকুর আর বিড়ালের ডাক শোনা যায়, সেই ডাক শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সেরকম কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, একটা কুকুর আর একটা বিড়াল একসাথে কাঁদছে। একটা? আমার তো মনে হচ্ছে অনেকগুলো। আরে না না, একটা কুকুর আর একটা বিড়াল। কি জানি, বুঝতে পারছি না কিছু। পাভেল, আমার না ভীষণ এক্সাইটিং লাগছে। দাঁড়াও, লাইটটা জ্বালাই। আরে এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কি হলো আবার? লাইট জ্বালাবা মানে? লাইট জ্বালালে যদি ওই কুকুর আর বিড়াল দুটো পালিয়ে যায়? মানে কি? তুমি কি যাচ্ছ ওরা এখানেই থাকুক, আমাদের ঘুমে ডিস্টার্ব করুক? তোমার কি হয়েছে বলো তো? তোমার মনে হয় আসলেই বয়স বেড়ে গেছে। অ্যাডভেঞ্চারের এলিমেন্ট গুলো তোমার আশেপাশ দিয়ে ঘুরঘুর করছে, আর তুমি ক্যাবলার মতো অ্যাটিটিউড করতেছো। বাবা, তুমি কি করতে চাচ্ছ সেটা বলো না। চলো আমরা ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যাই, গিয়ে দেখি ওরা কি করে। আনিকা, আমার খুব টায়ার্ড লাগছে, সকালে উঠে আবার অফিস যেতে হবে। তুমি তো ছুটি নিয়ে বসে আছো, আমার তো আর সেই সুযোগটা নেই নাকি? আরে চলো না, এই কুকুর বিড়ালের রহস্য উন্মোচন করতে পারলে খুবই মজা হবে। আনিকা, তোমার ছেলে মানুষে কি কোনো দিন শেষ হবে না? না হবে না, এখন চলো। এত কথা বলছো কেন? চলে যাবে তো। আচ্ছা চলো, দাঁড়াও আমি একটা লাঠি নিয়ে নিই। খুব সাবধান, পা টিপে টিপে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি। এই পাভেল, কান্নার আওয়াজটা কি বাইরের ওই বাথরুমটার ওখান থেকে আসছে? মনে তো হচ্ছে ওদিক থেকে আসছে। চলো না, যাচ্ছি তো ওখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আনিকা, এখনো ভেবে দেখো কিন্তু, যদি কোনো সমস্যা হয়। কি সমস্যা হবে? আরে, এই বাড়ির মালিকের বউকে কুকুরটা যেভাবে মেরে ফেলেছিল, আমাদেরকে কোনো কিছু মানে যদি সেভাবে অ্যাটাক করে? করবে না, আমরা দুজন আছি না। এই পাভেল, কিছুই তো বুঝতে পারছি না, কিছু তো দেখতেও পাচ্ছি না। টর্চটার সাথে করে আনলেই ভালো করতাম। কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, তোমার হয়েছে সেই অবস্থা। আমার তো মনে হচ্ছে আওয়াজটা এদিক থেকেই আসছে, কিন্তু কুকুর বিড়ালের কোনো চিহ্নও তো দেখতে পাচ্ছি না। দেখো দেখো, কেউ আবার রেকর্ডার চালিয়ে দিয়ে গেছে কিনা। আনিকা, আনিকা কি হলো? আনিকা, আনিকা কি হয়েছে? এদিক তাকাও, তাকাও, কি হয়েছে বলো বলো না। কোন দিকে তাকিয়ে আছে? লাইট জ্বালাও। আরে জ্বালাচ্ছি, কিন্তু কি হয়েছে বলো না। আমার পায়ের কাছে, আমার পায়ের কাছে ছিল। আরে কি ছিল তোমার পায়ের কাছে? আমি জানি না, ওই কুকুর নয় বিড়ালটা আমার পা করলো খুব লম্বস কিছু একটার উপর। কি বলছো তুমি? দাঁড়াও, শান্ত হও, একটু শান্ত হও, দাঁড়াও দাঁড়াও, আমি কি দেখে আসি। না তুমি যাবে না। ও তুমি যাবে না ওখানে, তুমি আমাকে এখানে কি যাবে না। মানে কি তুমি কি আমার সাথে যেতে চাও ওখানে? না না, আমিও যাবো না, আমিও যাবো না, তুমিও যাবে না। আচ্ছা তুমি আগে লাইট জ্বালাও। তুমি স্থির হয়ে বসো, আমি লাইট জ্বালাই প্লিজ। কি হলো আবার, কি হলো তোমার? রক্ত, কোথায় রক্ত?
আনিকা 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 আনিকা, তোমার ইনহেলারটা কোথায়? ইনহেলার কোথায় তোমার? আনিকা, তোমার ইনহেলার কোথায়? এই যে আনিকা, এই যে আগে ইনহেলারটা নাও, ঠান্ডা হও। কিচ্ছু হয়নি সোনা, কিচ্ছু হয়নি। এই যে নাও 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 নাও। হ্যাঁ হ্যাঁ, ইজি ইজি। চলো চলো চলো, ওয়াশরুমে যাচ্ছি, দেখি তোমার পায়ে কি। আচ্ছা, পা ধুয়ে নাও, কিচ্ছু হয়নি। তুমি ওদিকে যাবে না কিন্তু পাবেন, তুমি যাবে না ওদিকে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না, শান্ত হও তো, চলো। উল্টে যেতে থাকে। ওরা প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে দুজনের সামনে আবির্ভূত হতে থাকে, খুঁজে নিতে থাকে বিভিন্ন স্বাদ, আনকোড়া নতুন সব আনন্দ, নতুন সব এক্সাইটমেন্ট। অ্যাডভেঞ্চার প্রিয় দুইজন মানুষ তাদের নতুন অ্যাডভেঞ্চারাস বাড়ির কোনায় কোনায় যেন রহস্যের সন্ধান করে বেড়ায়, অকারণে। কিন্তু খুব কি অযৌক্তিক তাদের এই রহস্যের পেছনে ছুটে বেড়ানো? আদৌ কি কোনো রহস্য আছে এই বাড়িতে, নাকি সবই ওদের মন গড়া গল্প, কল্পনা? মিছিমিছি কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো, কোন শিশুর অপূর্ণতাকে ভুলে থাকতেই কি নিজেদের শিশু হয়ে যাওয়া? আমি এক অতৃপ্ত আত্মা। খুব বেশি সাহস দেখাও তুমি না? এখন দেখি তো তোমার কত বেশি সাহস। এই পাগলি, আরে আমি এই তো, আরে এই যে তোমার পাবেন। আরে হ্যাঁ বাবা, পাবেন, তোমার পাবেন। আরে একটু মজা করছিলাম, বোকাবেন। ঠিক হতো। আরে দেখো না, এটা একটা বেড়ালের লোমশ কস্টিউম, আজই কিনেছি। তার মানে তুমি আমাকে ইচ্ছা করে ভয় দেখাচ্ছিলে? ওয়েল, ভয় দেখাচ্ছিলাম কথাটা মনে ঠিক হলো না। আমি আসলে তোমার ভয় কাটানোর চেষ্টা করছিলাম, বুঝলে? মানে কি, এভাবে কেউ কারোর ভয় কাটায় নাকি? হ্যাঁ কাটায়, কারণ তুমি অকারণেই কাল রাতে ভয় পাচ্ছিলে। অকারণে ভয় পাচ্ছিলাম? আমি মোটেও অকারণে ভয় পাচ্ছিলাম না, আমার ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। আমি যদি বলি তোমার ভয় পাবার কোনো কারণই ছিল না, তাহলে? অবশ্যই ছিল। আমি নিজে আমার পায়ের কাছে একটা লোমশ বিড়ালের স্পর্শ অনুভব করেছি। ওটা কোনো লোমশ বেড়ালই ছিল না। গত পরশু তুমি নিজেই তো একটা লোমশ পাপোশ কিনে আনলে, তোমার মনে নেই? হ্যাঁ, কিন্তু ওটা তো আমাদের বাসার মেইন দরজার সামনে রাখা ছিল। বুদ্ধুরাম, আমরা অন্ধকারে হাঁটতে হাঁটতে যে একেবারে দরজার কাছেই চলে গিয়েছিলাম, সেটা কি বুঝতে পারোনি? অবশ্য টু বি অনেস্ট, আমিও তখন ঠিক টের পাইনি। ও, তাহলে ওটা পাপোশ ছিল। কিন্তু আমার পায়ে যে রক্তের দাগ লেগেছিল। আরে বোকা মেয়ে, সেদিন সন্ধ্যায় তুমি যে বারান্দার টবগুলো ড্রয়িং রুমে নিয়ে এসে রং করছিলে না, ওই যে টিভি দেখতে দেখতে আর কি, সে কথাও কি ভুলে গেছো? রং করতে করতে শুধু যে টবগুলোতে রং মেখেছে তাও না, সাথে সারা ঘরের মেঝে রঙে ভর্তি করে ফেলেছিলে, সেই রঙই তোমার পায়ে লেগেছে। তার মানে ওগুলো রক্ত ছিল না? না আরে বোকা, ওটা রক্ত হবে কেন? তোমার পায়ের কাছে কোন কুকুর বা বেড়াল ছিল না, ওগুলো রক্ত ছিল না, কিচ্ছু ছিল না। ছিল আপনার সাধের পাপোশ, আর পাশে ছিলাম আমি। কিন্তু তুমি এসব টের পেলে কিভাবে? কারণ তোমাকে ঘুম পাড়িয়ে হিরোর মতো আমি বাইরে উঠে এসে দাঁড়িয়েছিলাম। যদিও আমার অবশ্য আগেই সন্দেহ হয়েছিল, তবু একবার চেক করার দরকার ছিল। বাইরে এসে দেখলাম হ্যাঁ সব ঠিক, তোমার সাধের পাপোশ আর টবের রঙই তোমার ভয়ের কারণ, অন্য কিচ্ছু না, বুঝলে? তুমি সত্যি বলছো তো? আরে একেবারে 100% সত্যি। যাক বাবা, তাও ভালো।
তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম? আমার এত সাহসী আর এত অ্যাডভেঞ্চার প্রিয় বউ, সে আবার কাউকে ভয় পায় নাকি বোকা? পাভেল, আমি চাই না আমার এত সাহসী বউ এরকম ভিতর ডিমের মতো ভয়ে জড়সড় হয়ে কুঁকড়ে থাকুক। তাই তো ভয় দিয়ে ভয়কে জয় করার চেষ্টা করছিলাম, বুঝলেন ম্যাম? বুঝলাম। পাভেল আর আনিকার প্রতিটি দিন শেষে সন্ধ্যা নামে রাত হয়। রাত হলেই যেন কেউ পিছু নেয় ওদের। একটি চোখ বা এক জোড়া চোখ বা কয়েক জোড়া চোখ, আবার হয়তো কিছুই না, কেউই না। সবই ওদের ঘর সাজানোর মতো মন সাজানো গল্প। পাভেল আর আনিকা ছাড়াও একটা দুটো পদধ্বনি শুনতে পাওয়া যায় ওদের স্বপ্নের বাড়িটির ভেতর। এ ঘর ও ঘর হেঁটে বেড়ায় কেউ। কখনো পাভেলের লেখার টেবিলের পাশ দিয়ে কেউ হেঁটে যায়, আবার কখনো আনিকার রান্নার সময় বাসন রাখার র্যাকে ঝনঝন শব্দ তুলেই মিলিয়ে যায় কেউ। আসলে কি কেউ আছে, নাকি শুধুই এক পলকা বাতাস? বুঝতে পারে না আনিকা, ভাবে এ সবই হয়তো তার কল্পনার রাজ্যের কোনো অলীক পদধ্বনি। বুঝতে পারে না আদৌ কি কেউ আছে তাদের আশেপাশে। কেউ কি আছে পাভেল আর আনিকা ছাড়া ফাঁকা একটি বাড়িতে কোনো জীবন্ত অস্তিত্ব বা মৃত? এসব আকাশ কুসুম ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আনিকা। কল্পনার জগতে এতটাই হারিয়ে যায় যে ভুলেই যায় আজ তার জন্মদিন। চোখে নেমে আসে এক রাশ ঘুম। আনিকা ভুলে গেলেও ভোলে না একজন। আনিকার চোখ বন্ধ হতেই তার পাশ থেকে উঠে বসে। বড় বড় প্রশান্তির নিঃশ্বাস ফেলতে থাকা আনিকার পাশ থেকে উঠে বসে বিছানা থেকে ধীরে ধীরে নেমে পড়ে। ধীরে ধীরে তার টিপে টিপে দরজা খুলে আবার আস্তে করে লাগিয়ে দেয় দরজা। বাসার চাবিটা নিয়ে নেয় পকেটে। তারপর বাসার মেইন দরজা খুলে বেরিয়ে পড়ে। এখনো তো অনেক প্ল্যান বাকি তার, অনেক প্ল্যানকে বাস্তবে রূপ দিতে হবে। হাজার হলেও আজ আনিকার জন্মদিন, পাভেলের প্রিয়তমা স্ত্রী আনিকার জন্মদিন। আমার মোবাইলটা কই? কোথায় গেল আমার মোবাইলটা? আমার মোবাইল কই? আমার মোবাইল কই? পাভেল, পাভেল, পাভেল কোথায় তুমি? পাভেল কোথায় তুমি? পাভেল, পাভেল দেখো যথেষ্ট হয়েছে, এবার সামনে আসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পাভেল শোনো, আমার কিন্তু একটুও ভয় করছে না, সুতরাং তুমি আমাকে ভয় দিয়ে ভয় কাটানোর চেষ্টা করো না। পাভেল, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সামনে এসো বলছি। এত অন্ধকার, লাইটের সুইচ গুলো কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই তো পেয়েছি। কি ব্যাপার, লাইট জ্বলছে না কেন? হ্যাঁ, লাইটের সুইচ জ্বলছে না কেন? যাক বাবা, একটা লাইট তো জ্বলেছে মনে হচ্ছে। বাইরে গিয়ে দেখি তো কোন ঘরের লাইট জ্বললো। ওমা, তো দেখি ওই বাথরুমের সামনের প্যাসেজের লাইট। যে বাথরুমে মারা গিয়েছিল ওই আগের বাড়িওয়ালা বুড়ি। আমার মোবাইলের রিংটোন না? হ্যাঁ, কিন্তু আমার মোবাইল ওই বাথরুমের সামনে গেল কি করে? পাভেল,
পাভেল, তুমি কোথায়? প্লিজ আসো পাভেল, আমার সামনে আসো বলছি। পাভেল, কে কে বাথরুমের ভেতরে? কে বাথরুমের মধ্যে? কে কে কে? পাভেল, আমার খুব ভয় করছে। তুমি কোথায় আছো? প্লিজ আমার সামনে আসো, আমার কাছে আসো পাভেল। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আনিকা, 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 কি হলো ওর? কি ব্যাপার? কি হয়েছে? পাভেল, ওর ইনহেলার কোথায়? ওর ইনহেলারটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আমি লাইটগুলো চালানোর ব্যবস্থা করি। আনিকা, আনিকা, এই যে এই যে এই যে ইনহেলার নাও। আনিকা, ইনহেলারটা নিয়ে এসো না, একটু কষ্ট করে ইনহেলারটা নে। আমরা মনে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আই সরি সোনা, প্লিজ একটু শান্ত হও। আর কখনো এরকম করবো না। এই যে আই সোয়ার প্রমিস করছি বাবা। ও তো আগে এত ভয় পেত না, ও তো অনেক সাহস। তবে আজ কেন এমন করলো? ওখানে ওখানে কেউ আছে, আমি দেখেছি, আমি দেখেছি হরিকে। ওখানে কেউ আছে। ওখানে কেউ নেই, আমরা তোর বার্থডেতে তোকে সারপ্রাইজ দেবো বলে আমি প্ল্যানটা করেছি। কুকুর, বিড়াল, কান্না, কান্না, রক্ত, কিচ্ছু নেই এখানে, সব আমাদের প্ল্যান। ওই মহিলাকে মেরে ফেলেছিল, আমাকেও মেরে ফেলবে। না বোকা, ধুর, কেউ কিচ্ছু করবে না তোমাকে, আমি আছি না। আমি সব সময় তোমার সাথে আছি। ইজি হও একটু, প্লিজ প্লিজ রিল্যাক্স। না, ওখানে কেউ আছে, আছে। আর কেউ নেই। আনিকা, আনিকা, ইনহেলারটা নাও প্লিজ। আমাদের মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না, এক্ষুনি ওকে হাসপাতালে নিতে হবে। মনির, মনির প্লিজ দোস্ত, গাড়িটা বের কর না। এক্ষুনি করছি, তোমরা ওকে নিয়ে এসো, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছে না পাভেল, দীপা আর মনির। কত কি প্ল্যান করেছিল পাভেল আর দীপা মিলে। এবার আর মনির ওদেরকে বেশি সময় দিতে পারেনি। অফিসের একটা ট্রেনিং নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সব সামনে নিয়েছিল পাভেল আর দীপা। দুজনে মিলে গোপনে ফোনে কথা বলে আনিকাকে লুকিয়ে বাইরে দেখা করে কত কি প্ল্যান করেছিল আনিকার সারপ্রাইজ বার্থডের জন্য। কিন্তু আনিকা যে এভাবে রিয়েক্ট করবে সেটা কি আর ওরা জানতো? এত ফান লাভিং আনিকা, যে কিনা কত কত অ্যাডভেঞ্চার ট্যুর করে বেরিয়েছে সারা জীবন, আর সেই কিনা এই সামান্য একটা ঘটনায় এত বেশি ঘাবড়ে গেল। আনিকার রহস্যপ্রিয়তার জন্যই পাভেল আর দীপা এরকম একটা ভৌতিক বার্থডে পার্টির প্ল্যান করেছিল। কিন্তু আনিকা যে এটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। যেই আনিকা পাভেলকে ছাড়া একদিনও থাকেনি, সেই আনিকা জ্ঞান ফেরার পর পাভেলের সাথে রাগ করে কথাই বলছে না। পাভেল অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। অবশ্য ডাক্তারও আনিকাকে বেশি চাপ দেওয়ার পারমিশন দেয়নি। বেচারা পাভেল মন মরা হয়ে বসে আছে। তাই কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তাও আবার ওর জন্মদিনে এরকম একটা অঘটন ঘটে যাবে আমি কল্পনাও করিনি। কি ব্যাপার পাভেল, তুমি কোনো কথা বলছো না কেন?
যা হবার তা তো হয়ে গেছে, এখন আর মন খারাপ করে থেকে কি লাভ বলো? তাও তো ভালো যে বেশি সিরিয়াস কিছু হয়নি। ডক্টর কি বললেন? ডক্টর বললেন কিছুদিন অবজারভেশনে রাখতে চায়, তবে ভয় পাবার মতো কিছু হয়নি। যা হয়েছে বেশিরভাগটাই মানসিক। সব আমার দোষ, সব আমার দোষ। কেন যে ওর ভয়টাকে আমি এত হালকা ভাবে দেখলাম, আমার জন্য আজ ওর এই অবস্থা। এভাবে নিজেকে দোষ দিয়ে কোনো কি লাভ আছে বলো? বলছি তো যা হবার তা হয়ে গেছে। আচ্ছা পাভেল, আনিকা তো আগে এরকম কথায় কথায় ভয় পেত না। আমরা তো কত রকম ভৌতিক অ্যাডভেঞ্চারাস ট্যুরে গেছি, পাহাড়ে জঙ্গলে অন্ধকারে ঘুরে বেরিয়েছি, কিন্তু কই কোনোদিন তো ওকে এভাবে ভয় পেতে দেখিনি। আসলে এই বাড়িতে আসার পর থেকে ও জানি কেমন হয়ে গেছে। প্রথমে এত এক্সাইটেড ছিল, কিন্তু কি জানি কেন হচ্ছে সব। আমার মনে হয় কি ওকে ইমিডিয়েটলি কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তুমি 2-1 দিনের মধ্যেই ওকে কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হয়তো বাচ্চা কাচ্চার ব্যাপারটার জন্য হয়তো ও ভেতরে ভেতরে আপসেট থাকতো, বাইরে প্রকাশ করতো না। ভেতরের চাপা কষ্টটার জন্য হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, আর সামান্য কারণেই এভাবে রিয়াক্ট করছে। হতে পারে, সবই সম্ভব। আমি 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 সব করব, আনিকার ভালোর জন্য সব করব। আমি একজন খুব ভালো সাইকিয়াট্রিস্টকে চিনি। আমি ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি প্লিজ কালই ওনার সাথে যোগাযোগ করো। কে? তুমি কি ডক্টর চৌধুরীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, উনি আসলেই অনেক ভালো সাইকিয়াট্রিস্ট। ওনার কাছে গেলে আনিকা অবশ্যই ভালো হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ভালো হলেই ভালো। আনিকাকে ভালো করতে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। দীপা আর মনিরের কথা মতো পাভেল আনিকাকে নিয়ে যায় ডক্টর চৌধুরীর কাছে। ডক্টর চৌধুরী নানাভাবে আনিকাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। অনেক সময় নিয়ে অনেক যত্নের সাথে আনিকার মনের অবস্থা বোঝার চেষ্টা করে। বেশ 2-3 দিন ধরে বেশ কয়েকটা সেশন করে আনিকার সাথে। এতে করে পাভেল বেশ ভালো রকমের একটা চেঞ্জ দেখতে পায় আনিকার মাঝে। সুস্থ হয়ে ওঠার পরও আনিকা রাগ করে পাভেলের সাথে কথাই বলছিল না, কিন্তু ডক্টরের সাথে কথা বলার পর থেকে, মানে কয়েকটা সেশনের পর থেকেই একটু একটু করে যেন রাগ কমতে শুরু করেছে আনিকার। তবে এখনো পুরোপুরি রাগ যায়নি। তবে পাভেলও নাছোড়বান্দা, আনিকার মান ভাঙানোর জন্য যে কোনো কিছু করতেই সে রাজি। বিয়ের এত বছর পরও এত প্রেম আজকাল খুব একটা চোখেই পড়ে না। তাই তো আনিকার রাগ ভাঙানোর জন্য, আনিকাকে সুস্থ করে তোলার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত পাবেন। আপনার স্ত্রীর সমস্যাটা কিন্তু খুবই গুরুতর আকার ধারণ করতে পারে মিস্টার পাভেল। কি বলছেন ডক্টর? এত সামান্য দুটো ঘটনার জন্য? সামান্য নয়, কারণ আপনার ওয়াইফের আরো কিছু শারীরিক সমস্যা আছে। সে সিরিয়াস অ্যাজমা পেশেন্ট। এছাড়া তার গাইনি জটিলতাগুলোর কারণে উনি ভেতরে ভেতরে হয়তো অনেকটাই ভেঙে পড়েছিলেন, কিন্তু নিজেও মেনে নিতেন না, কারো কাছে প্রকাশও করতেন না। এসব কারণে আপনাদের বাড়িতে ঘটে যাওয়া তুচ্ছ তুচ্ছ ঘটনা তার কাছে অনেক বেশি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি কি করতে পারি ডক্টর? আপনি আপাতত ওনাকে অনেক বেশি বেশি সময় দেন। উনি যা যা করতে পছন্দ করেন তাই করেন। আমি ওনার সাথে কিছু কনসালটেন্সি সেশন করব, এছাড়া কিছু ওষুধও দিয়ে দেব। ওকে, বাট ওর সামনের সপ্তাহে একটা অফিসিয়াল ট্যুর আছে, সেই ট্যুরেও যেতে পারবে তো? উনি কি সেই ট্যুরে যেতে চান? হ্যাঁ, ও ভীষণ এক্সাইটেড ছিল ট্যুরটা নিয়ে। ট্যুরটা সাকসেসফুল হলে ওর প্রমোশন হতে পারে। তাহলে তো খুবই ভালো, যেতে দিন ওনাকে। আপনিও চলে যান না হয় ওনার সঙ্গে। কিন্তু ডক্টর, আমি অলরেডি বাড়ি বদল আর অসুস্থতার জন্য অনেক দিনের ছুটি নিয়ে ফেলেছি। এছাড়া এই ট্যুরের কথা শুনে আমি ওকে বলেছিলাম আমি ওর সাথে যেতে চাই, কিন্তু ও চাচ্ছিল না আমি ওর সাথে যাই। ও খুব মন দিয়ে কনফারেন্সটা অ্যাটেন্ড করতে চাচ্ছিল। আমি গেলে নাকি ওর খালি ঘুরে বেড়াতে ইচ্ছে করবে। এন্ড আই থিংক ইটস ট্রু। কিন্তু এই অবস্থায় ওকে আমি একা কিভাবে যে ছেড়ে দিই বলুন তো? আপনি এত চিন্তা করছেন কেন? উনি যেমন চাচ্ছেন তেমনই হতে দিন।
উনি একা গেলে কোনো সমস্যাই হবে না, বরং যেটা মনে হচ্ছে আপনি ইচ্ছা করে ভয় দেখানোতে উনি আপনার উপর রেগেই আছেন। আপনি বরং দূর থেকে ওনার মান ভাঙান। ডক্টর চৌধুরীর কথা মতো আনিকা একাই যায় একটা অফিসিয়াল কনফারেন্সে ব্যাঙ্গালোরে। এদিকে পাভেল একা হয়ে যায়। সারাটা দিন অফিসে কোন রকম সময় কেটে গেলেও বাড়ি এসে একটুও ভালো লাগে না। 7 দিন সময় পাভেলের কিভাবে কাটবে কিছুই বুঝতে পারে না সে। মনে মনে খুব রাগ হয় আনিকার উপর। আনিকা নিশ্চয়ই খুব মজায় আছে। সারাদিন কনফারেন্সের কাজে ব্যস্ত থাকে আর বিকেল থেকে কলিগদের সাথে ঘুরতে বের হয়, এখানে সেখানে যায়, ব্যাঙ্গালোরের বিশেষ বিশেষ জায়গাগুলোতে ঘুরে বেড়ায়, নানা রকম রেস্টুরেন্টে খেয়ে বেড়ায়। আর বেচারা পাভেল সেই একই আনিকার রান্না করে রেখে যাওয়া ভাত ডাল তরকারি খেয়ে যাচ্ছে। পাভেলের মনের একটা দিকে ভেতরে ভেতরে রাগ হলেও আরেকটা দিক কিন্তু খুব খুশি। ফাইনালি আনিকা একটু স্বাভাবিক হয়েছে, নিজের জগতে আবার ফিরতে শুরু করেছে। এই ট্যুরটা আনিকার জন্য খুব দরকার ছিল, হয়তো পাভেলের জন্য। গত কয়েকদিনের ঘটে যাওয়া সব অস্বাভাবিক ঘটনাগুলো ভুলতে এই ট্যুরটা হয়তো দুজনকেই সাহায্য করবে। তাই কি, নাকি ঘটে যাবে আবার নতুন করে কোনো অস্বাভাবিক ঘটনা, ভয়াল কোনো স্মৃতি ভুলতে জন্ম নেবে নতুন কোনো ভয়াবহ ঘটনার? ওর জন্য রান্না করে রেখে এসেছিলাম, ওগুলো সব শেষ। আরে না, তুমি কাল আসবে না, তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, তারই ফুল প্রিপারেশন চলছিল আর কি। বাপরে, তুমি আর রান্না? তুমি ঘরের কাজে আমাকে অনেক সাহায্য করো, এটা ঠিক, কিন্তু রান্নাঘরে যেই তোমাকে কোনোদিন ঢোকানো যায়নি সেই তুমি আমার জন্য রান্না করছো। বাপরে, কি সৌভাগ্য আমার। আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু মুখ ফসকে বলেই দিলাম। আবার সারপ্রাইজ? তোমার তো সাহস কম না? না বাবা, তোমার সারপ্রাইজের আমার আর কোনো দরকার নেই। তাই তো আগে বলে ফেললাম। তবে এবার তুমি বলো, তুমি খুশি হয়েছো তো? কি বিষয়ে? আরে বা, এই যে তোমার জন্য রান্না করছি। আগে খেয়ে দেখি খাওয়া যায় কিনা, তারপর না হয় বলবো। মানে কি, তোমার কি মনে হয় যে আমি এতই খারাপ? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল কেন? হ্যালো হ্যালো, পাভেল পাভেল পাভেল, তুমি ঠিক আছো তো? হ্যালো হ্যালো। লাইনটা কেটে গেল বুঝতে পারে না আনিকা। তারপর থেকে বারবার পাভেলকে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে আনিকা। রিং হয়, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা রিসিভ করে না। ভয় কেঁপে কেঁপে ওঠে আনিকার মন। পাভেলের কাছ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এই হোটেলের রুমে বসে দম বন্ধ হয়ে আসতে থাকে আনিকার, কিন্তু কিছু করার মতো কোনো উপায় খুঁজে পায় না সে। আবারও ফোন দেয় আনিকা পাভেলের নাম্বারে। এবারও রিসিভ করলো না পাভেল। এবার কি করবে সে? কেন পাভেল ফোন ধরছে না? অস্থির আনিকার হাত পা কাঁপতে থাকে ভয়ে। হাল ছেড়ে দিয়ে ঘরের এক কোণে গিয়ে গুটি সুটি মেরে বসে থাকে আর বারবার তাকাতে থাকে তার মোবাইলের স্ক্রিনের দিকে। হঠাৎ একসময় চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে বেজে ওঠে আনিকার ফোন। হ্যালো হ্যালো হ্যালো, পাভেল? হ্যালো হ্যালো হ্যালো, কে? পাভেল কোথায়? পাভেল কোথায়? পাভেল নেই। পাভেল নেই মানে? কে কে আপনি? এটা তো পাভেলের নাম্বার। আপনি ওর ফোন নিয়ে কি করছেন? কে আপনি? আমি হা 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 হা, আমি কি
চিনতে পারছো আমাকে? না, আমি চিনতে পারছি না। আমি পাভেলের সাথে কথা বলতে চাই। ফোনটা পাভেলকে দিন। কি এখনো চিনতে পারছো না আমাকে? কি চাও? কি চাও তুমি আমার কাছে? ঠিক করে বলো। আমি কি চাই? পাভেল! 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 না! পাভেলের কি হয়েছে? কি হয়েছে পাভেলের? কি হয়েছে আমার পাভেলের? আমার পাভেলের কি হয়েছে? পাভেল, তুমি ঠিক আছো তো? কথা বলছো না কেন? পাভেল! যদি পাভেলকে বাঁচাতে চাও এক্ষুনি এসো, চলে এসো এখানে। আমি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি, আমি আসছি। পাভেল! রাজধানীতে রহস্যজনকভাবে দম্পতিদের মৃত্যু হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি ঘটনার পেছনে কোনো ডেভেলপার কোম্পানির হাত আছে বলে ধারণা করছে। জানা গেছে প্রত্যেক দম্পতি একটি ডেভেলপার কোম্পানির কাছ থেকে বাড়ি কেনার টাকা পরিশোধের পর রেজিস্ট্রেশনের আগেই তাদের মৃত্যু হয়। রেজিস্ট্রেশন না হওয়ায় নানা আইনি মারপ্যাচের মাধ্যমে সেই সব বাড়ি আবারও সেই ডেভেলপার কোম্পানির কাছে চলে যায়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় এই কোম্পানি এই সব মৃত্যুর পেছনে কোনো না কোনো ভৌতিক কারণ বা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করত। নিহতদের মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হতো কোনো হিংস্র কুকুর বা বিড়ালের আকস্মিক আক্রমণই তাদের মৃত্যুর কারণ। কিন্তু শেষমেশ তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। তাদের এই অন্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে চলে আসে। আজ সকালে এই ডেভেলপার কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো পৃথিবীতে এখনো অলৌকিক শক্তির অস্তিত্ব আছে, কিন্তু সামনের দিকে এগোতে থাকা এই পৃথিবী আর এর মানুষজন যান্ত্রিকতার ভিড়ে অনেকটাই ভুলে যেতে বসেছে এইসব অলৌকিক অস্তিত্বের কথা। আর তাই তো রহস্যের প্রিয় মানুষজনদের কিছু স্বার্থপ্রিয় লোভীর দল তাদের রোমাঞ্চপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে ব্যবহার করতে চায় নিজেদেরই স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। আর তাতে বলি হতে হয় পাভেল আনিকার মতো কিছু সাধারণ মানুষদের। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল সারপ্রাইজ। সারপ্রাইজ আসলে খুব সারপ্রাইজিং শেষটা, স্পেশালি এন্ডিংটা একেবারেই কেউ প্রস্তুত ছিলাম না আমরা যে এরকম কিছু হতে পারে। ধারণাই করে নিয়েছিলাম, বিশেষ করে আমি যখন প্রথম পড়ি স্ক্রিপ্টটা আমি ধরেই নিয়েছিলাম যে ভৌতিক কোনো কর্মকাণ্ড, আসলে তা না, কিছু দুষ্ট লোভী মানুষ এরকম ঘটনা ঘটিয়েছে। যেটা আমরা শেষ পর্যন্ত শুনলাম যে রোমাঞ্চপ্রিয়তা যাদের একটা জীবনের অংশ বা যারা খুব রোমাঞ্চপ্রিয়, সেই সুযোগ, তাদের রোমাঞ্চপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে কিছু স্বার্থপর মানুষ, কিছু লোভী মানুষ তাদেরকে হত্যা করত। তাদের কিছু লোভ বা অর্থ আত্মসাতের কারণে, তাদের লোভের কারণে তারা খুন করত।